আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যে একটা বিন্দুতে দাঁড়িয়ে তার প্রমাণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আবারও রাখলো। তো দর্শক, এই আলোচনায় আসব কিভাবে বাংলাদেশের জাতীয় ঐক্য তৈরি হলো এবং এই দুর্দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলো কিভাবে তার পাশে থাকবে, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, আপনারা জানেন গোপালগঞ্জ কাণ্ডের পর ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজের উপর একটি বিমান এসে পড়ল এবং সেখানে অনেক মানুষ হতাহত হলো এবং যারা হতাহত হলো তাদের সিংহভাগ হচ্ছে শিশু। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটি ঘটনা। তো দর্শক, এই ঘটনা যখন ঘটল তখন প্রশাসনের ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এই প্রশাসনিক দুর্বলতা এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখানে হাজার হাজার ছাত্র রাস্তায় নামলো এবং সচিবালয় ঘেরাও করলো এবং সচিবালয়ে ঢুকে পড়লো একটা পর্যায়ে, এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অনেকেই আহত হয়ে গেল। পুলিশের কয়েকজন আহত হয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তো এই যখন পরিস্থিতি চলছে তখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাকি যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, বিএনপি, জামাত, এনসিপি এবং আরও যে রাজনৈতিক দলগুলো, তারাও মোটামুটি বুঝতে পারছে যে আসলে এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টাটা আসলে কারা করছে। তো দর্শক, এই ঘটনা যখন চলছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণতার একটা পরিচয় দিলেন। তিনি বুঝতে পারলেন যে জাতি একটা সংকটময় পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের মূল যে শক্তি, অর্থাৎ যে রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে রাজনীতি করছে এবং যারা আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে, এই ধরনের প্রধান চারটি রাজনৈতিক দলকে, বিএনপিকে, জামায়াতে ইসলামকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপিকে, এই চারটি বৃহৎ রাজনৈতিক দলকে ডেকে তিনি একটি বৈঠক করলেন। এই বৈঠকের মধ্যে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই একমত যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যাতে কোনো সুযোগ নিতে না পারে, এই দিকে সরকারকে যেমন তারা সতর্ক করেছে এবং ফ্যাসিবাদ যদি আবার এখানে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে জামাত, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে যে ফ্যাসিবাদকে কোনোভাবেই তারা পুনর্বাসন দেবে না। এবং এই যে পরিস্থিতিতে এই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা যারা করছে তাদেরকে কোনো স্পেস তারা দেবে না। এই প্রশ্নে তারা সরকারের সঙ্গে সম্পূর্ণ একমত এবং সরকারের সঙ্গে তারা থাকবে। তো দর্শক, এই দুর্দিনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে যে তার সরকার মোটামুটি ব্যর্থ, তখন এই যে একটি আশ্বাস প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, এতে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ অক্সিজেন হিসেবে কাজ করবে। তো দর্শক, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি কেন ঘটলো, এই বিমান দুর্ঘটনাটি আসলে কেন ঘটলো? দর্শক, এখানে আপনাদের একটা বিষয় আপনাদের বলে নেই। 2014 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন, তখন তার নির্বাচনী প্রচারে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ভারতের প্রতিটা পরিবারকে 15 লক্ষ করে টাকা দেবেন, প্রতিটা পরিবারে তিনি বিনা টাকায় গ্যাস দেবেন এবং বিদেশের মাটিতে ভারতের যে ধনকুবেরদের টাকা, কালো টাকা আছে, সেই টাকাগুলোকে তিনি উদ্ধার করবেন। সবকা সাথ সবকা বিকাশ, মানে সবার তিনি বিকাশ করবেন। এই ধরনের অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, কিন্তু আজকে 10 বছর পর এই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি একেবারেই পালন করতে পারেননি, এটা সকলেই মোটামুটি একমত। কিন্তু নরেন্দ্র মোদী যে জিনিসটা করেছে সেটা হচ্ছে ভারতের প্রতিরক্ষা বাজেটকে তিনি বাড়িয়ে নিয়েছেন এবং দুই চিরশত্রু চীন এবং পাকিস্তানকে কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য তিনি তার সামরিক সক্ষমতা দেশের অনেকখানি কিন্তু বাড়িয়েছেন। দর্শক, আপনাদের মনে থাকার কথা, এই যে S-400 রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে, সেটা কিন্তু এই নরেন্দ্র মোদীর আমলেই
এবং ফ্রান্সের কাছ থেকে যে রাফাল যুদ্ধ বিমান কিনেছে সেটাও কিন্তু এই নরেন্দ্র মোদীর আমলেই। তো দর্শক, তিনি তার দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় কিন্তু তিনি দেননি। তিনি দেশের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করতে পারেননি, এটা ঠিক, কিন্তু এই জায়গায় কিন্তু তিনি সতর্ক ছিলেন এবং সেটা করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আপনি দেখেন 2014 থেকে 2024-25-এর মধ্যে নরেন্দ্র মোদী এত কিছু করলেও এই শেখ হাসিনা 2009 থেকে 2024-এর মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি কেন সামরিক বাহিনীকে শক্তিশালী করেননি? আজকে এই ভাঙ্গা বিমানটিকে নিয়ে বিমান বাহিনীর পাইলট কেন প্রশিক্ষণ গেল? যদি শেখ হাসিনার আমলে এই সকল বিমানকে অবসরে পাঠিয়ে দেওয়া যেত, যদি নতুন যুদ্ধ বিমান তারা ক্রয় করতে পারত, তাহলে এই ঘটনা কি ঘটত? কিন্তু না, তারা সেটা করেনি। বরং যেটা তারা করেছে সেটা হচ্ছে এই প্রতিরক্ষা বাজেটের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা আত্মসাৎ করেছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন সাঙ্গপাঙ্গরা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, দুর্নীতির পাহাড় তারা তৈরি করেছে, কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলোকে তারা উপেক্ষা করেছে। আজকে এই দুর্ঘটনা হতো না যদি বিমানটি ঠিক থাকতো। এই যে প্রথমে এই বিমানটা বাংলাদেশে ভেঙে পড়েছে, বিষয়টা তো এরকম না, এর আগেও তো পড়েছে। তো এই জায়গায় নজর দেওয়া উচিত ছিল তার, কারণ তিনি নির্বিঘ্নে এই 15-16টা বছর ক্ষমতায় ছিলেন। খুব ঠান্ডা মাথায় তিনি এই সকল কাজে হাত দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। আজকে যখন তার ফলেই, তার ভাঙ্গা বিমানেই একটি স্কুল এবং কলেজের উপর এসে ভেঙে পড়ল, অসংখ্য শিক্ষার্থী যখন সেখানে নিহত হলো, তখন সেই সুযোগ নিয়ে আবার তিনি ক্ষমতায় আসার নীল নকশা তৈরি করছেন। তো দর্শক, এই নীল নকশার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাকি প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্য অবশ্যই এই দুর্দিন থেকে বাংলাদেশকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।